সো আজকে আমাদের কার্ডিওলজির সেকেন্ড পার্ট এখানে ফোর্থ লেখা রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হার্ট ফেলার। তাহলে হার্ট ফেলারের মধ্যে আমাদের প্রথমে যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটা হচ্ছে মেকানিজমস অফ হার্ট ফেলার। তাহলে এখান থেকে জুলাই 21 একটা কোশ্চেন আসছিল, মেইনলি আসে হচ্ছে যে এক্সাম্পলস দিয়ে, যে কোনটার কি এক্সাম্পল। তাহলে হার্ট ফেলার কি কিভাবে হইতে পারে? ফার্স্ট হচ্ছে রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি, দেন হচ্ছে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন, ভলিউম ওভারলোড, অ্যারিথমিয়া এন্ড ডায়াস্টোলিক ডিসফাংশন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ হিসেবে, যে হোয়াট আর দ্য মেকানিজমস অফ হার্ট ফেলার। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলস। তাহলে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কোথায় কোথায় কমতে পারে? একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে, আর একটা হচ্ছে যদি মায়োকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথি হয়। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে যে ভেসেলটা অক্লুশন হবে ওই ভেসেলের সাপ্লাইং এরিয়াতে ডিসফাংশনটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিসফাংশন পাবো সেগমেন্টাল ডিসফাংশন। তাহলে এটাকে অনেক সময় বলা হয় রিজিওনাল অ্যাকাইনেশিয়া বা ডিসকাইনেশিয়া। তাহলে এটা হবে রিজিওনাল একটা ফোকাল এরিয়াতে। আর মায়োকার্ডিটিস বা কার্ডিওমায়োপ্যাথিতে হবে গ্লোবাল ডিসকাইনেশিয়া বা অ্যাকাইনেশিয়া। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, একটা হচ্ছে সিগমেন্টাল বা ফোকাল অ্যাকাইনেশিয়া বা ডিসকাইনেশিয়া, আর একটা হচ্ছে গ্লোবাল। এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। তাহলে আমাদের ভেন্ট্রিকলস থেকে যে আউটফ্লোটা যায়, এটা যায় দুইটা ভেসেলের মাধ্যমে, একটা হচ্ছে অ্যাওর্টা আর একটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে অ্যাওর্টার আউটফ্লো অবস্ট্রাকশন হতে পারে ডিউ টু অ্যাওর্টিক স্টেনোসিস, অথবা যদি সিস্টেমিক হাইপারটেনশন থাকে সেক্ষেত্রেও লেফট ভেন্ট্রিকলকে হাই রেজিস্ট্যান্স এগেনস্টে কাজ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লেফট হার্ট ফেলারের রিস্ক থাকে বেশি। একইভাবে পেশেন্টের যদি পালমোনারি হাইপারটেনশন থাকে বা পালমোনারি স্টেনোসিস থাকে তাহলে সেক্ষেত্রে হবে রাইট হার্ট ফেলার। তাহলে স্টেনোসিস বা হাইপারটেনশন এই ক্ষেত্রে হচ্ছে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে হার্ট ফেলার হতে পারে। এবার সে ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন। তাহলে ইনফ্লো আসে আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ দিয়ে, লেফট সাইড হচ্ছে মাইটাল ভালভ, রাইট সাইড হচ্ছে ট্রাইকাসিড ভালভ। তাহলে এই দুইটা ভালভে যদি স্টেনোসিস হয় সেক্ষেত্রে ইনফ্লো অবস্ট্রাকশন হবে। এটা একবার পরীক্ষায় এসবি আসছিল, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ হার্ট ফেলার ডিউ টু ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন। এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। তাহলে ভলিউম ওভারলোড হয় ইউজুয়ালি রিগাজিটেশন মামলাগুলোতে, যেমন মাইট্রাল রিগাজিটেশন, অ্যাওর্টিক রিগাজিটেশন, ভিএসডি, এএসডি। তাহলে মাইট্রাল রিগাজিটেশন বা অ্যাওর্টিক রিগাজিটেশন হলে মেইনলি হচ্ছে লেফট সাইডের হার্ট ফেলার হবে, আর ভিএসডি হলে ইউজুয়ালি বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলার হয়, আর এএসডি ক্ষেত্রে মেইনলি রাইট ভেন্ট্রিকুলার হার্ট ফেলার হবে। এবার হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন। ডায়াস্টোলিক ডিসফাংশন এক্সাম্পল কি কি? এটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস বা কনস্ট্রিকটিভ মায়োপ্যাথি যদি হয়, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক টেম্পোনেট, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড ফাইব্রোসিস। তাহলে এই কন্ডিশনগুলোতে সিস্টোলিক ফাংশনটা অনেক সময় নর্মাল থাকতে পারে, মেইন সমস্যায় পেশেন্টের ডায়াস্টোলিক ডিসফাংশন হয়। তাহলে এটাও অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, হোয়াট আর দ্য কজেস অফ ডায়াস্টোলিক ডিসফাংশন, অথবা হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ হার্ট ফেলার ডিউ টু ডায়াস্টোলিক ডিসফাংশন। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস এবং কার্ডিয়াক টেম্পোনেট এই দুটা পরবর্তী আবার ডিটেলস লাগবে, লাস্ট দিকে আমরা ডিসকাস করবো। এখানে একটু জেনে রাখা যায়, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে মার্ক ফ্লুইড রিটেনশন থাকে, পেরিফেরাল ইডিমা থাকে, অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, এলিভেটেড জেভিপি, মানে সব জায়গাতে ফ্লুইড ওভারলোড থাকবে। আর কার্ডিয়াক টেম্পোনেটে বেক স্ট্যাট বলা হয়, এটা আমরা পরে ডিটেলস করবো। এখানে হাইপোটেনশন থাকবে, রেজ জেভিপি থাকে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, পালসাস প্যারাডক্সাস এন্ড পর ইউরিন আউটপুট থাকতে পারে। অনেক সময় কার্ডিয়াক শকের ফিচার থাকে আর কি, কার্ডিয়াক শকের। এরপর আসি প্যাথোজেনেসিস। তাহলে হার্ট ফেলার হচ্ছে মেইনলি কার্ডিয়াক আউটপুটটা, ইফেক্টিভ যে আউটপুট সেটা মেনটেন করতে পারে না। এখন কার্ডিয়াক আউটপুটের মেইনটা হয় কিসের মাধ্যমে? একটা হচ্ছে প্রিলোড, আফটার লোড, আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি।
তাহলে এই ৩টা ফ্যাক্টরের মাধ্যমে আমাদের কার্ডিয়াক আউটপুট এটা ডিটারমাইন হয়। পিরিয়ড বলতে কি বোঝায়? ভলিউম অ্যান্ড প্রেসার অফ ব্লাড ইন ভেন্ট্রিকলস এট দ্য এন্ড অফ ডায়াস্টল। তাহলে ডায়াস্টলের সময় আমরা জানি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসে। ডায়াস্টলের শেষে ভেন্ট্রিকলে যে ব্লাড থাকবে এটা ভলিউম এবং এখানে যে প্রেসারটা ক্রিয়েট করবে এটাই হচ্ছে প্রিলোড। তাহলে কোনো পেশেন্ট যদি ব্লাড ভলিউম বেশি হয় বা ভেনাস রিটার্ন বেশি হয়, অ্যাট্রিয়া থেকে যদি ভেন্ট্রিকলে বেশি বেশি ব্লাড আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রিলোডটা বেশি হবে। আর আফটার লোডটা কি? ভলিউম অ্যান্ড প্রেসার অফ ব্লাড ইন ভেন্ট্রিকল ডিউরিং সিস্টল। তাহলে ভেন্ট্রিকলটা যখন সিস্টলিকের মাধ্যমে ব্লাডটা লাংসে এবং সিস্টেম সার্কুলেশনে পাঠাবে, এই সময় যে রেজিস্ট্যান্স বা প্রেসার এবং ভলিউম থাকে সেটা হচ্ছে আফটার লোড। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড পাঠাবে তখন এটাকে অ্যাওর্টিক যে রেজিস্ট্যান্স আছে এবং সিস্টেমিক ব্লাড প্রেসার যে রেজিস্ট্যান্স, এই দুটো এগেনস্টে কাজ করা লাগে। আর রাইট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড লাংসে যাবে তখন পালমোনারি অ্যাওর্টা এবং পালমোনারি ভাস্কুলার যে রেজিস্ট্যান্স, এই দুইটা এগেনস্টে কাজ করা লাগে। তাহলে এইগুলার যে রেজিস্ট্যান্স বা প্রেসার এইটাই হচ্ছে আফটার লোড। আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এটা তো বোঝা যাচ্ছে, মায়োকার্ডিয়াম যে মাসেল গুলো আছে এটা কন্ট্রাকশন পাওয়ার। তাহলে এই তিনটার উপরে আমাদের কার্ডিয়াক আউটপুটটা ডিপেন্ড করে। এবার হাই আউটপুট ফেলার। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বেশি থাকে কিন্তু বডির যে ডিমান্ডটা বেশি থাকার কারণে ডিমান্ডটা অ্যাডিকুয়েটলি মেনটেন করতে পারে না। তাহলে হাই আউটপুট ফেলারের এক্সাম্পল পরীক্ষা এমসিকিউ আসতে পারে। হার্ট ফেলার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। আমরা হার্ট ফেলার বলতে অনেক সময় বুঝি যে শুধু কার্ডিয়াক আউটপুট কমে গেলে সেটাকে হার্ট ফেলার বলে। তবে হার্ট ফেলারে মেইন ডেফিনেশন হচ্ছে কি? ক্লিনিক্যাল সিন্ড্রোম দ্যাট ডেভেলপস when heart cannot maintain adequate output or can do so only at the expense of elevated ventricular clean pressure. তাহলে কার্ডিয়াক আউটপুট নর্মাল হয়েও বা অনেক সময় আউটপুট বেশি হওয়ার পরও কার্ডিয়াক ফেলার হতে পারে। এবার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তাহলে হার্ট ফেলার কে অনেক সময় ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লেফট হার্ট ফেলার, রাইট হার্ট ফেলার, আর একটা হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলার। আবার ডিউরেশনের ভিত্তিতে অনেক সময় অ্যাকিউট হার্ট ফেলার এবং ক্রনিক হার্ট ফেলার এইভাবে ভাগ করা হয়। অ্যাকিউট হার্ট ফেলার মেইনলি প্রেজেন্ট করে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে। রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থোপনিয়া অ্যান্ড রেসপিরেটরি ফেলার। তাহলে এই ক্ষেত্রে মেইনলি কি হয়? লেফট ভেন্ট্রিকলটা অ্যাডিকুয়েটলি আউটপুট মেনটেন করতে পারে না, ব্লাড গুলো লেফট ভেন্ট্রিকলে জমা হয়, দেন লেফট অ্যাট্রিয়ামে, এন্ড এরপরে পালমোনারি ভাস্কুলার বেডগুলাতে ব্লাড গুলো জমা হয়। এর ফলে কি এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যায়, এরপর ফ্লুইড গুলা ইন্টারস্টাল স্পেসে চলে যায়, পালমোনারি ইডিমা ডেভেলপ করে, লাংসের যে অক্সিজেনেশন যেটা ব্লাড অক্সিজেনেশন, এই অক্সিজেশনটা ঠিক মতো হয় না, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। এবং অ্যাকিউট যে প্রেজেন্টেশন এটা ইউজুয়ালি রেসপিরেটরি ডিস্ট্রেসটা নিয়ে বেশি প্রেজেন্ট করে। এর সাথে পেশেন্টের শকের ফিচার থাকতে পারে, সেক্ষেত্রে পেশেন্ট পেল, ক্ল্যামি থাকতে পারে, পেরিফেরিটা কোর থাকতে পারে। ব্লাড প্রেশার ইউজুয়ালি হাই থাকে ডিউ টু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। আর পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, পেরিফেরালে সার্কুলেশন কম থাকে, এগুলোর ক্ষেত্রে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন নাই, বিপি বেশি থাকতে পারে, তবে অনেক সময় বিপি নর্মাল বা লো থাকতে পারে, বিপিটা ভ্যারিয়েবল। এখানে স্পেসিফিক যে ফাইন্ডিংস পাওয়া যায় সেটা হচ্ছে প্রিকর্ডিয়াম অস্কালটেশন করলে আমরা গ্যালোপ রিদম পাবো উইথ থার্ড হার্ট সাউন্ড। তাহলে থার্ড হার্ট সাউন্ডে দুইটা প্যাথোলজিক্যাল কজ ছিল, একটা হচ্ছে মাইটাল রিগাইজেশন আর একটা হচ্ছে হার্ট ফেলার। তাহলে থার্ড হার্ট সাউন্ডের সাথে যদি আমরা গ্যালোপ রিদম পাই তাহলে দিস ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ লেফট সাইডের হার্ট ফেলার। চেস্ট এক্সামিনেশন করলে আমরা কি পাইতে পারি? লাং বেজে ক্রিব্রেশন পাইতে পারি অথবা থ্রু আউট দ্য লাং ফিল্ডে ক্রিব্রেশন পাইতে পারি ডিউ টু পালমোনারি এডিমা অ্যান্ড ফ্লুইড ওভারলোড। ক্রনিক হার্ট ফেলার পেশেন্টগুলা ইউজুয়ালি প্রেজেন্ট করে ফ্যাটিক অ্যান্ড পোর রিপোর্ট ইন্টলারেন্স নিয়ে, অনেক সময় ড্রাই কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে, শর্টনেস অফ ব্রেথ বা অতপ্নিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। এছাড়াও ফ্লুইড ওভারলোডের সাইনও প্রেজেন্ট করতে পারে।
পেশেন্টের পুরাল ইনফেকশন থাকতে পারে, ইডিমা থাকতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে। এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে লেফট হার্ট ফেলার এবং রাইট হার্ট ফেলার প্রিডমিনেন্টলি কি প্রেজেন্টেশন থাকে। তাহলে এই সাইডে আছে লেফট হার্ট ফেলার। লেফট হার্ট ফেলার পেশেন্টগুলো মেইন প্রেজেন্টেশন থাকে পালমোনারি ইডিমা অ্যান্ড প্লুরাল ইফিউশন। এর সাথে কি থাকতে পারে, জেভিটা রেস্ট থাকতে পারে, ফিটিং ইডিমা থাকতে পারে। আর রাইট হার্ট ফেলারের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় পালমোনারি ইডিমাটা থাকে না। এই ক্ষেত্রে জেভিটা রেস্ট থাকে, হেপাটোমেগালি, অ্যাসাইটিস এবং পেরিফেরাল পিটিক ইডিমাটা বেশি প্রিডমিনেন্ট থাকে। তাহলে মেইন ডিফারেন্স হচ্ছে পালমোনারি ইডিমা। রাইট হার্ট ফেলারে ইউজুয়ালি আমরা পালমোনারি ইডিমাটা এক্সপেক্ট করি না। উপর দিকে অ্যাসাইটিস, রেজিপিবি এগুলা রাইট হার্ট ফেলারের ক্ষেত্রে বেশি প্রিডমিনেন্ট। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। এগুলো হচ্ছে ফ্যাক্টরস দ্যাট মে প্রিসিপিটেট অর অ্যাগ্রাভেট হার্ট ফেলার ইন প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ। এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। তাহলে কোনো একটা হার্ট ফেলার পেশেন্ট যদি হঠাৎ করে অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসে বা অ্যাগ্রাভেশন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা কি কি জিনিস কারেকশন করবো আর কি কি জিনিস কনসিডার করবো, এই পয়েন্টগুলো এখান থেকে দেখে নিতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পেরিফেরাল ইডিমা। তাহলে ইডিমার কজ আমরা সবাই মোটামুটি জানি, এগুলো এখান থেকে একটু মুখস্থ করে নেবেন। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগস কজ। তাহলে কিছু ড্রাগ আছে যেগুলো সোডিয়াম রিটেনশন করে এবং ফ্লুইড ওভারলোড করে, যেমন ফ্লুইডোকর্টিসন, তারপর এনএসএআইডি। আর কিছু ড্রাগ আছে যেগুলো ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দেয়, যেমন নিফেডিপিন, অ্যামলোডিপিন। ড্রাগ কজ গুলো এখানে বেশি ইম্পর্টেন্ট। কমপ্লিকেশনস, হার্ট ফেলার বেশিরভাগ কমপ্লিকেশন গুলো হয় ইউজুয়ালি যে ড্রাগ গুলো ইউজ করা হয় সেগুলোর কারণে। কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের জানা লাগবে। একটা হচ্ছে রেনাল ফেলার। তাহলে হার্ট ফেলার কি হয়, অ্যাডিকুয়েট যে কার্ডিক আউটপুট এটা মেনটেন করতে পারে না, ফলে রেনাল পারফিউশনটা মেনটেন হয় না। এর ফলে কি হবে, পিরিরেনাল একাই ডেভেলপ করবে। তাহলে হার্ট ফেলার যে একাই ডেভেলপ করে এটা হচ্ছে পিরিরেনাল একাই। আর যদি লং টার্ম এই পারফিউশন মেনটেন না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ইস্কেমে ডেভেলপ করতে পারে এবং তখন হচ্ছে রেনাল একাইও ডেভেলপ করতে পারে। আর এর সাথে যদি ডাইজোটিক, এস ইনহিবিটর, এআরবি এগুলা ইউজ করে, সেক্ষেত্রে পিরিরেনাল একাইটা অ্যাগ্রাভেট হতে পারে। এছাড়া পেশেন্টগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, থ্রোম্বোএমবোলিজম রিস্ক বেশি থাকে, অ্যারিথমিয়া রিস্ক থাকে বেশি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোনেট্রেমিয়া। তাহলে হাইপোনেট্রেমিয়া ইন্ডিকেটস সিভিয়ার হার্ট ফেলার অ্যান্ড এ পোর প্রগনোস্টিক সাইন। তাহলে সিএলডি বা হার্ট ফেলার এগুলোর ক্ষেত্রে হাইপোনেট্রেমিয়া যদি ডেভেলপ করে, এটা পোর প্রগনোসিস ইন্ডিকেট করে। এটা অনেক সময় পরীক্ষা আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পোর প্রগনোস্টিক সাইন অফ হার্ট ফেলার। এরপর আসে হার্ট ফেলার পেশেন্টগুলো সাডেন ডেথ হতে পারে কি কারণে, ডিউ টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আর এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মোস্ট কমন কজ অফ সাডেন ডেথ ইন কেস অফ হার্ট ফেলার, অ্যান্সার হবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ইনভেস্টিগেশন খুব একটা দরকার হয় না, এখানে একটা জিনিস জানলে হবে, সেটা হচ্ছে ব্রেন ন্যাট্রিয়েটিক পেপটাইড। ইউজুয়ালি আমরা এনটি প্রো বিএনপিটা দেখি, এটা হচ্ছে হার্ট ফেলার ডায়াগনোসিস এবং প্রগনোসিসে একটা ইম্পর্টেন্ট মার্কার। এরপর আসি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট পালমোনারি ইডিমা। তাহলে অ্যাকিউট পালমোনারি ইডিমা ট্রিটমেন্টে আমরা কি কি করতে পারি, একটা হচ্ছে প্রোপটাপ পজিশন রাখতে পেশেন্টকে, হাই ফ্লো অক্সিজেন দিতে পারি, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, দেন হচ্ছে নাইট্রেট, আর হচ্ছে লুপ ডায়ালিটিক্স। একটা আসতে পারে এমসিকিউ হিসেবে কি কি ম্যানেজমেন্ট নিতে পারি। আর এসবি এর জন্য আমাদের ইম্পর্টেন্স হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, আর একটা হচ্ছে লুপ ডায়ালিটিক্স। তাহলে অ্যাকিউট পালমোনারি ইডিমার ক্ষেত্রে আমরা যদি একটা ড্রাগ দিই, তাহলে সেটা অ্যান্সার হবে লুপ ডায়ালিটিক্স, ফিউরেসেমাইড। আর এছাড়া আমরা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিতে পারি। লুপ ডায়ালিটিক্স দিলে কি হবে, পেশেন্টের যে ফ্লুইড ওভারলোডটা আছে, এই ফ্লুইড ওভারলোডটা কমাবে, পালমোনারি ইডিমাটা কমাবে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসটা কম হবে। আর কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা ভেনাস রিটার্ন কমায়। ভেনাস রিটার্ন কমালে কি হবে, পেশেন্টের ভেন্ট্রিকলে যে ব্লাড ভলিউম এটা কমবে, পেশেন্টের ফ্রি লোডটা কম হবে। এর পাশে কি কি ড্রাগস ইউজ করি এবং এগুলোর ইম্পর্টেন্স। ফার্স্ট হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কাজ কি, এটা যেহেতু ব্লাড ভলিউম কমায়, সো এটা ফ্রি লোড কমাবে
আর এটা হচ্ছে অনেক সময় আফটার লোড এবং ভেন্ট্রিকুলার ভলিউম কমাতে হেল্প করে। এছাড়া এটা পালমোনারি এবং সিস্টেমিক ভেনাস কনজেশন কমায়। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কি কি ইউজ করা যায়? স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড এপ্লেরেনন, এগুলোকে আরেকটা বলা হয় পটাশিয়াম স্পিয়ারিং ডায়োটিক্স। তাহলে এগুলো ইউজ করলে পটাশিয়াম লেভেলটা ইউজুয়ালি বাড়ে। এবার সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, এটা পাওয়া যায় আছে এমফাগ্লিপোজ নামে পাওয়া যায়, আরো একটা নামে পাওয়া যায়। দিস রিডিউসেস হসপিটালাইজেশন ফর হার্ট ফেলার অ্যান্ড লোয়ার মর্টালিটি ইন পেশেন্টস উইথ হার্ট ফেলার ইরেসপেক্টিভ অফ প্রেজেন্স অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আগে একটা সময় ছিল যখন ডায়াবেটিক পেশেন্টে যদি হার্ট ফেলার হতো তাহলে এই ড্রাগটা ইউজ করা হতো। তবে নিউ যে গাইডলাইন গুলো সেগুলোতে বলতেছে যদি পেশেন্টের ডায়াবেটিস নাও থাকে শুধু হার্ট ফেলার জন্য সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর ড্রাগটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এটা ডায়াবেটিস উপর ডিপেন্ডেন্ট, ডায়াবেটিস বাদও এটা হার্ট ফেলার ইফেক্টিভ। দুইটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট আছে, এটা জানা লাগবে। এটা হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই রিস্ক বাড়ায়, আর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস করতে পারে। এবার সেই এস ইনহিবিটর কি করে? এটা হচ্ছে পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশন কমায়, মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমাবে, আফটার লোডটা কমাবে। আরেকটা কি করতে পারে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং রেনিন অ্যালিস্টন সিস্টেম, এইটার অ্যাক্টিভেশনকে কমাইতে পারে। তাহলে রেনিন অ্যালিস্টন সিস্টেম যদি অ্যাক্টিভেট না হয় তাহলে সল্ট এবং ওয়াটার রিটেনশন হবে না, বডি ফ্লুইড ভলিউমটা কমাবে। এর মাধ্যমে কি হবে? তাহলে পিজি লোডটা কমাবে। তাহলে এস ইনহিবিটর একটা হচ্ছে আফটার লোড কমাইতে পারে, আবার পিজি লোডটা কমাইতে পারে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এটা যদি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস হাইপারটেনশন করতে পারে, হাইপার ক্যালেমিয়া করতে পারে, রেনাল ইমপ্যারমেন্ট, ড্রাই কফ, অ্যান্টি অ্যাথোজেনিসিটি করতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি পটাশিয়াম বেশি থাকে সেক্ষেত্রে এস ইনহিবিটরটা ইউজ করার ক্ষেত্রে সাবধান হতে হবে। কোনো পেশেন্ট রেনাল ইমপ্যারমেন্ট থাকে সেক্ষেত্রেও এস ইনহিবিটর দেওয়ার সচেতন থাকতে হবে। আর এটা যেহেতু টেরাটোজেনিক, সো প্রেগন্যান্সিতে এটা ইউজ করা যাবে না। কোনো পেশেন্টে এস ইনহিবিটর ড্রাগ ইউজ করলে যদি এস ইনহিবিটর ড্রাগ শুরু করি বা ডোজ বাড়াই সেক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ পর পর পেশেন্টে রেনাল ফাংশন এবং সেরাম পটাশিয়াম চেক করতে হবে। 1 থেকে 2 সপ্তাহ পর পর না, 1 থেকে 2 সপ্তাহ পরে আর কি। অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার অলমোস্ট সেম টু এস ইনহিবিটর, বাট এটা হচ্ছে বেটার টলারেটেড। আর একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট হচ্ছে এটা ড্রাই কাপ করে না। সো কোনো পেশেন্ট যদি এস ইনহিবিটর দেওয়ার পরে ড্রাই কাপ ডেভেলপ করে বা পেশেন্ট আগে থেকে যদি ড্রাই কাপ থাকে সেক্ষেত্রে আমরা এস ইনহিবিটরের পরিবর্তে ইআরবিটা চুজ করতে পারি। এর পাশে নেফ্রিলাইসিন ইনহিবিটরস, এটা পাওয়া যায় সেকুবিট্রিল নামে, এটাকে আমরা বলছিলাম। দিস ইজ এ স্মল মলিকিউল ইনহিবিটর অফ নিউট্রাল এন্ডোপেপটাইডেজ অর নেফ্রিলাইসিন। নেফ্রিলাইসিনের কাজ কি? আমাদের বডি যে এন্ডোজেনাস ডাইউরেটিক্স আছে, অ্যাট্রিয়াল নেফ্রিজেটিক পেপটাইড এন্ড ব্রেইন নেফ্রিজেটিক পেপটাইড, এগুলাকে ব্রেকডাউন করে। তাহলে আমরা যদি নেফ্রিলাইসিন এনজাইমটাকে ইনহিবিট করতে পারি সেক্ষেত্রে এএনপি এবং বিএনপি ডায়াবেটিস গুলার ব্রেকডাউনটা প্রিভেন্ট হবে এবং এই ডায়াবেটিস গুলা তখন হার্ট ফেলারে হজম ওভারলোড কমাতে হেল্প করবে। তাহলে এটাও হচ্ছে রিসেন্টলি অনেক বেশি ইউজ করা হয়। এর পাশে বিটা ব্লকার্স। তাহলে বিটা ব্লকার্সটা কি করে? হার্ট ফেলারে যে প্যাথোজেন্স আছে এখানে একটা ইম্পর্টেন্ট প্যাথোজেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এক্সেসিভ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়। বিটা ব্লকার কি করে? এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন যেটা আছে এটা কমায়। আরেকটা হচ্ছে রিস্ক অফ অ্যারিথমিয়া এবং সাডেন ডেথ প্রিভেন্ট করে। এবার সেই ইভাব্রেডিন। ইভাব্রেডিন হচ্ছে আইএফ চ্যানেল ইন এসএ নোড, এটাকে ইনহিবিট করে। এটাকে অনেক ফানি চ্যানেল বা ফানি কারেন্ট চ্যানেল বলা হয়। ইভাব্রেডিনের ইফেক্টটা কি? এটা হচ্ছে হার্ট রেট কমায়। ইভাব্রেডিন আমরা কখন দেবো? যেসব পেশেন্টের ক্ষেত্রে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড অথবা বিটা ব্লকার ইউজ করার পরেও অ্যাডুকুয়েট হার্ট রেট কমানো যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা ইভাব্রেডিন ইউজ করতে পারি। ইভাব্রেডিন আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে
এটা ব্লাড প্রেশারের উপরে তেমন কোনো ইফেক্ট নাই, এটা ব্লাড প্রেশার কমায় না। এবার সে ডিগক্সিন, তাহলে কোনো পেশেন্টের যদি হার্ট ফেলার এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি ডিগক্সিন ইউজ করি, তবে এটার কোনো লং টার্ম সার্ভাইভাল বেনিফিট নেই। এর পাশে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এর মধ্যে আছে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফাইব্রিলেটর। কোনো পেশেন্টের যদি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া রিস্ক থাকে সেক্ষেত্রে আমরা আইসিডি ইউজ করতে পারি। কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, এটা আমরা দিতে পারি পেশেন্টের যদি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে। এইগুলো খুব একটা পরীক্ষা আসে না, না জানলেও সমস্যা নেই। কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, এখান থেকে দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে আইসেনমেঞ্জার সিনড্রোম, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হার্ট লাং দুইটা ট্রান্সপ্লান্টেশন করা লাগে। আর কোনো পেশেন্ট যদি প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে লাং ট্রান্সপ্লান্টেশন করতে হবে। পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় আসে, হোয়াট আর দ্য ড্রাগস ইমপ্রুভ মর্টালিটি ইন ক্রনিক হার্ট ফেলার। ক্রনিক হার্ট ফেলারের পেশেন্টগুলোর ক্ষেত্রে সার্ভাইভাল বা মর্টালিটি বেনিফিট আছে কোন কোন ড্রাগসের, এটা পরীক্ষা অনেক সময় আসে। তাহলে এসি ইনহিবিটর, এআরবি, তারপরে মিনারেল ডিস্টার্ব অ্যান্টাগনিস্ট বা স্পিনোলেক্টন, বিটা ব্লকার, ইভাব্রেডিন, নেপ্টিলেসিন ইনহিবিটর, SGLT2 ইনহিবিটর, আর কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তাহলে এইগুলো হচ্ছে হার্ট ফেলার পেশেন্টের মর্টালিটি বেনিফিট আছে, এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে। কার্ডিয়াক অ্যারিথমিয়া, তাহলে অ্যারিথমিয়া থেকে আসলে অনেক কিছু পড়া আছে, আমরা যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট শুধু সেগুলো পড়বো। তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়াকে দুই ভাগে অনেক সময় ভাগ করা হয় ব্রড টার্মে, একটা হচ্ছে ট্যাকিয়ারিথমিয়া আর একটা হচ্ছে ব্র্যাডিয়ারিথমিয়া। আমাদের জন্য ট্যাকিয়ারিথমিয়াটা বেশি ইম্পর্টেন্ট। ট্যাকিয়ারিথমিয়ার মধ্যে ব্রড লেভেল দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার রিদম আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিদম। তাহলে সুপ্রা ভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার যে রিদম গুলো আছে এগুলোতে থাকে ন্যারো কিউআরএস কমপ্লেক্স, আর ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এগুলো থাকে ব্রড কিউআরএস কমপ্লেক্স। তবে কোনো পেশেন্টের যদি এসবিটির সাথে কোএক্সিস্টিং বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে অথবা অ্যাডিশনাল অ্যাট্রিওভেন্ট্রিকুলার কানেকশন অ্যাক্সেসরি পাথওয়ে থাকে সেক্ষেত্রে এসবিটি পেশেন্টও ব্রড কমপ্লেক্স টাইগার নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপর সাইনাস অ্যারিথমিয়া, তাহলে এর আগে আমরা পড়ছিলাম যে হার্ট রেট এটা হচ্ছে রেসপিরেশনের সাথে ভ্যারিয়েশন হয়, ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে, এক্সপিরেশনে হার্ট রেটটা কমে। তাহলে এই নর্মাল যে ভ্যারিয়েশনটা রেসপিরেশনের সাথে হয় এটাকে বলা হয় সাইনাস অ্যারিথমিয়া। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনন এবং এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। এবার অ্যাবসেন্স অফ হার্ট রেট ভ্যারিয়েশন উইথ ব্রিদিং অর উইথ চেঞ্জেস ইন পোস্টার, তাহলে ব্রিদিং এর সাথে বা এক্সারসাইজের সাথে বা পোস্টারের সাথে এগুলোর সাথে যে হার্ট রেটে চেঞ্জ হয় এটাতে মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেমের কারণে হয়। তাহলে কোনো পেশেন্ট যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় বা অটোনমিক নিউরোপ্যাথি হয় বা ইনকেস সিম্প্যাথিক ড্রাইভ থাকে তাহলে এই কন্ডিশনগুলোতে এই চেঞ্জগুলো থাকবে না। এবার প্যাথোলজিক্যাল কজেস অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড ট্যাকিকার্ডিয়া, এটা পরীক্ষার জন্য এমসি হিসেবে আসতে পারে, মুখস্থ করতে হবে। মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে মার্ক করা আছে, বিশেষ করে ড্রাগস কজ গুলা হচ্ছে থাইরয়েডক্সিস এন্ড ফিওক্রোমোসাইটোমা, ট্যাকিকার্ডিয়া করতে পারে। হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, কোলেস্টেরিক জন্ডিস এগুলো হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করতে পারে। আর রেজড আইসিপি, রেজড আইসিপি আমরা কুশিং স্ট্যাট পড়ছিলাম, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড ইরেগুলার রেসপিরেশন। তাহলে রেজড আইসিপি ক্ষেত্রে পেশেন্টের সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। এরপাশে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, তাহলে এখানে মেইনলি ডিজিজ প্রসেসটা ইনভলভমেন্ট করা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লককে তিনটা ভাগে ভাগ করা যায়, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিতে কি হবে, এখানে পিয়ার ইন্টারভাল যেটা জাস্ট শুধু এই পিয়ার ইন্টারভালটা প্রলং থাকবে, এখানে কোনো ড্রপ বিট থাকবে না। তার মানে প্রত্যেকটা ইম্পালস এসএ নোড থেকে যে অরিজিন হচ্ছে এরা অ্যাট্রিয়াকে ডিপোলাইজ করার পরে এভি নোডে পাস করবে এবং পরবর্তীতে ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করবে। প্রত্যেকটা পিওএম এর পরে একটা করে কিউআরএস কমপ্লেক্স থাকবে, কোনো ভেন্ট্রিকুলার ড্রপ বিট বা কোনো কিউআরএস ড্রপ থাকবে না।
তাহলে ফার্স্ট ডিগ্রি এপিগুলার ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টগুলা অ্যাসিম্পটোমেটিক থাকে এবং কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, তাহলে সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের ক্ষেত্রে কি হবে? সবগুলা যে ইম্পালস অ্যাট্রিয়াতে ছিল, এই ইম্পালস গুলো সবগুলা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যেতে পারবে না। মানে কিছুই ইম্পালস থাকবে যেগুলা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যাবে না। ইসিতে আমরা চেঞ্জ কি পাবো? অ্যাট্রিয়া ডিপোলারাইজেশনের জন্য যে পি ওয়েভ পাচ্ছিলাম, পি ওয়েভের পরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, মানে এগুলা এভি নোড দিয়ে পাস করতে পারে নাই। এখন এই যে ড্রপ বিট হয়েছে, এই ড্রপ বিটটা দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ সাকসেসিভ পিয়ার ইন্টারভালস কালমিনেটিং ইন এ ড্রপ বিট। মানে পিয়ারটা আস্তে আস্তে প্রলংড হবে, তারপর হঠাৎ করে দেখা যাবে একটা বিট ড্রপ হয়ে গেছে, পি ওয়েভের ফলে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এটাকে বলা হয় মোভিটস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এভিগুলা বা ওয়েনকেবেক ফেনোমেনন। এটা ভাই ডিউ টু এভি নোডের প্রবলেমের কারণে। আরেকটা জিনিস পরীক্ষা কোশ্চেন আসে যে মোভিটস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এভি ব্লক, এটা অনেক সময় ফিজিওলজিক্যাল হতে পারে এবং ইয়ং অ্যাথলেটিক পেশেন্ট গুলোর ক্ষেত্রে এটা অনেক সময় পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ইয়ং অ্যাথলেটটা পাইলে অনেক সময় ফিজিওলজি হিসেবে থাকবে, কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না। দেন হচ্ছে মোভিটস টাইপ 2, এই ক্ষেত্রে পিআর ইন্টারভাল যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এরপরে দেখা যাবে কিছু পি ওয়েভে পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তার মানে কিছু পি ওয়েভ এটা হচ্ছে এভি নোডকে ক্রস করতে পারে নাই। এই ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় ডিজিজ প্রসেসটা হয় হিস পার্কিনজি সিস্টেমে। এরপর হচ্ছে থার্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। এক্ষেত্রে কি হয়? অ্যাট্রিয়া থেকে কোনো ইম্পালসিভ ভেন্ট্রিকুলে যেতে পারে না। অ্যাট্রিয়া নিজের মতো কন্ট্যাক্ট করে আর ভেন্ট্রিকলস নিজের মতো কন্ট্যাক্ট করে, মানে এই ক্ষেত্রে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার নিজেদের মতো কোনো রিলেশন থাকে না। এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। তাহলে অ্যাট্রিয়া থেকে কোনো ইম্পালস যদি ভেন্ট্রিকুলে যেতে না পারে, তাহলে সেক্ষেত্রে ভেন্ট্রিকলকে স্টিমুলেট করার জন্য নতুন কোন একটা জায়গা থেকে রিদমটা অরিজিন হতে হবে বা নতুন কোন একটা জায়গায় থেকে পেসমেকার তৈরি হতে হবে। তাহলে এটা হতে পারে কোথায়? এভি নোডে অথবা বান্ডিল অফ হিজে, আর একটা হতে পারে ডিস্টাল পালকেনজি টিস্যুতে। যদি এভি নোড বা বান্ডিল অফ হিজ হয় সেক্ষেত্রে আমরা পাবো ন্যারো কিউআরএস কমপ্লেক্স, আর যদি ডিস্টাল পালকেনজি টিস্যু থেকে রিদমটা অরিজিন হয় সেক্ষেত্রে আমরা পাবো ব্রড কিউআরএস কমপ্লেক্স। এখন আমরা এর আগে ফিজিওলজিতে পড়ছিলাম যে আমাদের হার্টে মেইনলি পেসমেকার হিসেবে কাজ করে এসএ নোড, তবে এর বাইরে এভি নোড, বান্ডিল অফ হিজ, তারপর হচ্ছে পার্কিনসন ফাইবার, এমনকি ভেন্ট্রিকুলার টিস্যু গুলো পেসমেকার হিসেবে কাজ করতে পারে। তবে এদের প্রত্যেকের যে রেটটা, এই রেটটা হচ্ছে ডিফারেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি রেট থাকে এসএ নোডের। এখন থার্ড ডিগ্রি এপিগুলোর ক্ষেত্রে কি হয়? এসএ নোড থেকে তো ভেন্ট্রিকলটা স্টিমুলেট হইতে পারতেছে না, যেহেতু কোনো ইম্পালস অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে ভেন্ট্রিকুলার টিস্যু বা ভেন্ট্রিকুলার অন্য কোনো যে কন্ডাকশন সিস্টেম গুলো আছে সেখান থেকে এই রিদমটা অরিজিন হয়, এবং এগুলার যে ইম্পালস রেট এটা হচ্ছে এসএ নোড থেকে অনেক কম থাকে। এর ফলে কি হয়? এগুলোর ক্ষেত্রে ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন হয় বা ভেন্ট্রিকুলার রেট থাকে, এটা দেখা যায় অনেক স্লো থাকে। ইউজুয়ালি 25 থেকে 50 বিট পার মিনিট থাকে। যেহেতু হার্ট রেটটা অনেক কম, সো ভেন্ট্রিকলটা কি হয়? ডায়াস্টলিকের জন্য অনেক বেশি টাইম পায়। ফলে কি হয়? প্রিলোড বা এন্ড ডায়াস্টলিক ভলিউমটা অনেক বেশি থাকে, পেশেন্টের স্ট্রোক ভলিউমটা বেশি হয়। এই ক্ষেত্রে আমরা লার্জ ভলিউম পালস পাবো। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এক্ষেত্রে স্ট্রোক ভলিউম বেশি থাকে, পালসটা থাকে লার্জ ভলিউম পালস। অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল যেহেতু মানে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্যাক্ট করতেছে, সো কিছু সময় দেখা যাবে অ্যাট্রিয়া যখন কন্ট্যাক্ট করছে তখন ট্রাইক অ্যাসিড ভালভটা ক্লোজড অবস্থায় রয়েছে। তাহলে নর্মালি কি হয়? এটা যদি আমরা চিন্তা করি হার্টের, তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ আর এটা হচ্ছে মাইটাল ভালভ। তাহলে অ্যাট্রিয়াটা যখন কন্ট্যাক্ট করবে, ব্লাডটা তখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই সময় কি হবে? ট্রাইকাসপিড ভালভটা ওপেন থাকে। তাহলে এটা একটা সিনক্রোনাইজেশনের মাধ্যমে হয়। এখন যদি অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুইটা যদি আলাদা ভাবে
কন্ট্রাকশন করে, তাহলে অনেক সময় দেখা যাবে অ্যাট্রিয়াটা যখন কন্ট্রাকশন করছে তখন ভেন্ট্রিকলটাও কন্ট্রাকশন করছে। তাহলে ভেন্ট্রিকল একটা দুইটা যদি একসাথে কন্ট্রাকশন করে তখন কি হবে, ট্যারিক অ্যাসিড ভালভটা ক্লোজ রয়েছে, অ্যাট্রিয়ার মধ্যে প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে অ্যাট্রিয়ার রাইট অ্যাট্রিয়ামে যখন প্রেশারটা অনেক বেশি বাড়বে, আমাদের যে ইন্টারনাল জুগুলার ভেইন আছে, এই জুগুলার ভেইনের যে জেভিপি ওয়েভ ফর্ম আছে, জেভিপি ওয়েভটা তখন আমরা অনেক বেশি পাবো। তাহলে নরমাল যে এ ওয়েভটা পাওয়া যায়, এই ক্ষেত্রে এ ওয়েভটা থাকবে অনেক হাই। এই যে সাডেন এক্সপ্লোসিভ একটা এ ওয়েভ পাওয়া গেল, এটাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। তাহলে ক্যানন এ ওয়েভটা কেন পাওয়া যাচ্ছে? ডিউ টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এগেইনস্ট ক্লোজ ট্রাইকাসপিড ভালভ। তাহলে এটাও পরীক্ষার সময় আসে যে জেভিতে আমরা কি ধরনের ওয়েভ পাবো। এরপর আবার অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল যেহেতু আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্টলি বিট করে, সো দেখা যাবে কোনো কোনো সময় ভেন্ট্রিকল অনেক বেশি ব্লাড পাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে অনেক কম ব্লাড পাচ্ছে। এর ফলে কি হবে, প্রিলোড যেটা ভেন্ট্রিকলের প্রিলোডটাও ভ্যারি করবে, আর প্রিলোডের উপর ডিপেন্ড করে ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশনটা হবে, এই কন্ট্রাকশনের ফোর্সটা কখনো বেশি হবে কখনো কম হবে। ভেন্ট্রিকল যখন বেশি ফোর্সে কন্ট্যাক্ট করবে তখন কি হবে, ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হবে, আবার যখন কম ফোর্সে কন্ট্যাক্ট করবে তখন ফার্স্ট হার্ট সাউন্ডটা সফট হবে। এর ফলে কি হবে, ফার্স্ট হার্ট সাউন্ডের যে ইন্টেন্সিটি এটা হবে ভ্যারিয়েবল। তাহলে এটা হচ্ছে বেশ কয়েকবার এসবি হিসেবে আসছে যে কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে ফার্স্ট হার্ট সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, ভ্যারিয়েবল ফার্স্ট হার্ট সাউন্ড। এর পাশে ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে এখানে যেহেতু ভেন্ট্রিকুলার যে ফিলিংটা এটা অনেক সময় ইফেক্টিভ ফিলিং হয় না, এবং ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুটটা প্রপারলি মেনটেন করতে পারে না, সো কি হবে, পেশেন্টের ব্রেনে অনেক সময় সার্কুলেশনটা প্রপারলি মেনটেন করতে পারে না, ফলে কি হয়, পেশেন্ট রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক প্রেজেন্ট করে। এই সময় পেশেন্টটা ইউজুয়ালি থাকবে কি, প্যালোর থাকে, যেহেতু ভেন্ট্রিকুলার ফিলিংটা ঠিক মতো হইতেছে না, অনেক সময় কার্ডিয়াক আউটপুটে প্রপারলি ইফেক্টিভ সার্কুলেশন মেনটেন করতে পারে না, পেশেন্টের অ্যাপিয়ারেন্স থাকে প্যালোর। এর পাশে হার্ট ব্লকের ম্যানেজমেন্ট। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যাসিমটোমেটিক ফার্স্ট ডিগ্রি মোবিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক থাকে, সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট করা দরকার হয় না। তাহলে পেশেন্টের ট্রিটমেন্ট কখন লাগবে বা পেসমেকার কখন লাগবে, যদি সিমটোমেটিক ব্রেডিয়ারিদমিয়া হয় অ্যাসোসিয়েটেড উইথ এভিবুলা। তাহলে এভিবুলাকে যে কোনো টাইপ যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে তাহলে পেসমেকার লাগবে। আর মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এভিবুলাক বা থার্ড ডিগ্রি এভিবুলাক যদি হয়, সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকলেও আমাদের পার্মানেন্ট পেসমেকার লাগবে। এখন যদি হার্ট ব্লকটা হয় এসটিএমআই ব্যাকগ্রাউন্ডে, তাহলে ইনফিরিয়র এসটিএমআই এর ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের হার্ট ব্লক থাকতে পারে। এক্ষেত্রে যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে কোনো ট্রিটমেন্ট লাগবে না, যে কোনো হার্ট ব্লকই হোক। যদি পেশেন্টের সিমটোমেটিক সেকেন্ড আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক থাকে তাহলে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে আইভি অ্যাট্রোপিন। এটা হচ্ছে এসটিএমআই ইনফিরিয়র ব্যাকগ্রাউন্ডে যদি হয়। আর যদি এগুলোর পর রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা টেম্পোরারি পেসমেকার ইউজ করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে এভি ব্লকটা 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তাহলে ইনফিরিয়র এমআই ব্যাকগ্রাউন্ডে এভি ব্লকের ম্যানেজমেন্টটা এটা একটু ডিফারেন্ট, আর ইনফিরিয়র এমআই বাদে অন্যান্য হার্ট ব্লকের ম্যানেজমেন্ট এটা আলাদা। এবার কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের কজ কি কি, তাহলে এটা মুখস্থ করে নিতে হবে। বিশেষ করে ড্রাগস কজ গুলা আর ইনফ্লামেশনের কজ গুলা এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা খুব একটা আমাদের পরীক্ষা লাগে না। কমন কজেস অফ বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা হচ্ছে এমসিকিউর জন্য পড়তে হবে। তাহলে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা হচ্ছে নর্মাল পেশেন্টের ক্ষেত্রেও থাকতে পারে, দিস ক্যান বি এ নর্মাল ভ্যারিয়েন্ট, বাট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল। তাহলে এলবিবি পাইলে এটা হচ্ছে আমাদের জন্য বেশি সিগনিফিকেন্ট। দুইটা ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজের কারণে পাইতে পারি,
আর রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ ব্লকটা ইউজুয়ালি রাইট ভেন্ট্রিকুলার বা রাইট সাইড অফ হার্টের প্যাথোলজির কারণে পাওয়া যায়। যেমন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর স্টেন ডিউ টু পালমোনারি এম্বোলিজম অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে এগুলোতে ইউজুয়ালি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্ট্রিকুলার স্টেনটা বেশি থাকে। আর যদি পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার স্টেন বেশি হয়, যেমন হাইপারটেনশন বা অ্যাওর্টিক ভালভ ডিজিজ, তাহলে লেফট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ ব্লকটা পাওয়া যাবে। এর পাশে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। তাহলে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার মেইন সমস্যা কি হয়? এখানে একটা রি এন্ট্রি সার্কিট ফর্মেশন হয়। তাহলে যে ইম্পালসটা আমাদের এসএ নোডে তৈরি হয়ে ইন্টারটেল পাথের মাধ্যমে এরপরে এভি নোড দিয়ে ভেন্ট্রিকলকে স্টিমুলেট করতেছিল, এখানে একটা সার্কিট ফর্মেশন হওয়ার কারণে এটা এইভাবে পাথের মধ্যে ফরওয়ার্ডিং না গিয়ে এটা একটা জায়গায় হচ্ছে সার্কিট ফর্মেশন করে রাখে। এখান থেকে তখন পেশেন্টের ট্যাকিয়ারিথমিয়া ডেভেলপ করে এবং এই সার্কিটটা ফর্মেশন হয় অ্যারাউন্ড ট্রাইকাসপিড অ্যানুলাস। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় হার্ট রেট অ্যাট্রিয়াল যে রেটেড থাকে অনেক বেশি, অ্যারাউন্ড 300 বিট পার মিনিট। এখন এত হার্ট রেট অ্যাট্রিয়াল যে কন্ট্রাকশন করতেছে, এই অ্যাট্রিয়াল পালসগুলো সবগুলা ইভিনেটকে ক্রস করতে পারে না। এর ফলে দেখা যায় কি পেশেন্টগুলো 2:1, 3:1 বা 4:1 এইগুলা হিসেবে প্রেজেন্ট করে। আর এই ক্ষেত্রে ইসিজিটা দেখতে হয় কেমন, সটুথ ফ্ল্যাটার ওয়ে, মানে কদার্থের যে কাটার মতো আছে এটা বলে সটুথ অ্যাপিয়ারেন্স। ম্যানেজমেন্ট কি? এক্ষেত্রে আমরা রেট কন্ট্রোল করতে পারি অথবা রিদম কন্ট্রোল করতে পারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো, কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। কোনো পেশেন্ট যদি পারসিস্টেন্ট সিমটমস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাথেটার অ্যাবলেশন করবো, যেটার রেসপন্স হচ্ছে মোর দ্যান 90% কেসে পার্মানেন্ট কিউর হতে পারে। এরপর সে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পরীক্ষার জন্য। দিস ইজ দ্য মোস্ট কমন সাস্টেন কার্ডিয়াক অ্যারিথমিয়া। এক্ষেত্রে কি হয়, ডিউরিং episodes of atrial fibrillation, atria beat rapidly but in an uncoordinated and ineffective manner. তাহলে এখানে অ্যাট্রিয়াল বিটটা ঠিকই হবে, অ্যাট্রিয়াল ডিপোলেশন হবে, কিন্তু এটা কোঅর্ডিনেশন থাকবে না এবং ইফেক্টিভ হবে না। প্রপার যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন নর্মাল এই কন্ট্রাকশনের মতো এই ইফেক্টিভ কন্ট্রাকশনটা এখানে হবে না। মানে অ্যাট্রিয়াল যে বিটটা হইতেছিল ডিপোলেশন হইতেছিল, এর ফলে কি হবে, ভেন্ট্রিকলস গুলো অ্যাক্টিভেট হবে। তবে যেহেতু অ্যাট্রিয়াল সবগুলো কন্ডাকশন সবগুলো ইম্পালস এভি নোডটাও ক্রস করতে পারে না, সো ভেন্ট্রিকুলার যে অ্যাক্টিভেশনটা হবে এটা হবে ইরেগুলার প্যাটার্নে। যে কারণে আমরা পালস এক্সামিন করলে কি পাবো, ইরেগুলার পালস। ইসিজি ফাইন্ডিংস, ইসিজি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ইরেগুলার কিউআরএস কমপ্লেক্স, বাট কিউআরএস এর যে ওয়াইড বা হচ্ছে যে অ্যাম্পলিটিউড এগুলো থাকবে সব নর্মাল, জাস্ট কিউআরএস গুলো ইরেগুলার থাকবে। আর এখানে যেহেতু কোনো ইফেক্টিভ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা ইসিজিতে কোনো পি ওয়েভ পাবো না। এখানে আমরা কি পাবো, ইরেগুলার ফিব্রিলেশন ওয়েভ পাইতে পারি। ক্লাসিফিকেশনকে ব্রড টার্ম হচ্ছে প্যারক্সিজমাল, পারসিস্টেন্ট এবং পার্মানেন্ট, এই তিন ভাগে ভাগ করা যায়। প্যারক্সিজমাল হচ্ছে যেগুলা সেলফ টার্মিনেশন হয় উইদিন 7 days, পারসিস্টেন্ট যেগুলো হচ্ছে 7 দিনের বেশি পারসিস্ট করে, ইলেকট্রিক্যাল বা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করে দেখে নর্মাল দিতে আনা যায়, আর পার্মানেন্ট হচ্ছে যেগুলোকে টার্মিনেট করা যায় না। এবার কিছু কমন কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেওয়া আছে, এগুলো এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, তারপর হচ্ছে মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম, চেস্ট ইনফেকশন। তাহলে এগুলো হচ্ছে স্যাররা বেশি জিজ্ঞাসা করে, বাকিগুলো মুখস্থ করতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ফ্যাটিগ নিয়ে, আর কিছু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে স্ট্রোক নিয়ে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেহেতু অ্যাট্রিয়াগুলো প্রপারলি কন্ট্যাক্ট করে না বা ইফেক্টিভ কন্ট্রাকশন হয় না, তো এগুলোতে কি হয়, অ্যাট্রিয়াতে ব্লাডে স্ট্যাসিস হয় বা ব্লাড ক্লট জমা থেকে যেতে পারে। আর যেখানে ব্লাড স্ট্যাসিস হবে সেখানে কি হবে, থ্রোম্বাস ফর্মেশনের রিস্ক থাকে বেশি, এবং এই থ্রোম্বাস গুলো পরবর্তীতে
কার্ডিয়াক চেম্বার থেকে ব্রেনের সার্কুলেশনে গিয়ে ভেসেল অপারেশন করতে পারে, স্ট্রোক করতে পারে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের থ্রোম্বোপ্রোফিল্যাক্সিসটা ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্টে যদি পেশেন্টের প্যারক্সিজমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে এবং ওয়েল টলারেটেড হয় তাহলে কোনো ট্রিটমেন্ট লাগবে না। তবে যদি পেশেন্টের ট্রবলসাম সিমটমস থাকে, যেমন পালপিটেশন, ব্রেথলেস যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। আর যেসব পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পারসিস্টেন্ট থাকে, স্পন্টেনাস রিজলভেশন হয় না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনের ভিতরে আছে দুইটা। একটা হচ্ছে রেট কন্ট্রোল অথবা রিদম কন্ট্রোল করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে স্ট্রোক রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে হবে এবং প্রোফাইল্যাক্স দিতে হবে। এখন আসে রেট কন্ট্রোল আর রিদম কন্ট্রোল ইন কেস অফ পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে ফার্স্ট হচ্ছে কোনো পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে প্রেজেন্ট করে পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে দেখা পেশেন্টের হিমোডিনামিক স্ট্যাটাস। যদি পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল থাকে, মানে ব্লাড প্রেশার 90/60 কম থাকে, হার্ট ফেলার থাকে বা সিভিয়ার চেস্ট পেইন থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো ইমিডিয়েট সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন। তাহলে এটাও পরীক্ষায় সিঙ্গেল বেস্ট জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অ্যাকচুয়াল ফিব্রিলেশন সিনারিও দিয়ে এরপরে দিয়ে দিতে পারে যে পেশেন্টের বিপি লেস দেন 90/60 অথবা হার্ট ফেল আছে বা সিভিয়ার চেস্ট পেন আছে, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে। তাহলে এক্ষেত্রে আমরা করবো কি সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন করবো। আর যদি পেশেন্ট হিমোডিনামিক্যালি স্টেবল থাকে, ব্লাড প্রেশার ভালো থাকে বা অন্যান্য কোনো ইস্যু না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন আছে দুইটা। একটা হচ্ছে রিদম কন্ট্রোল করতে পারি, রেট কন্ট্রোল করতে পারি। ইউজুয়ালি আমরা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে রেট কন্ট্রোলটাই বেশি করি। এক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হবে বিটা ব্লকার। আর যদি কোনো পেশেন্টের অ্যাজমা থাকে বা বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড থাকে, সেক্ষেত্রে আমরা চয়েস করবো রেট লিমিটিং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট লাইক ভেদাপামিন বা ডিলটিয়াজেম। আর কোনো পেশেন্ট যদি হার্ট ফেলার থাকে সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকারের সাথে ডিগক্সিন চয়েস করতে পারি। তবে কোনো অবস্থায় রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং বিটা ব্লকার একসাথে ইউজ করা যাবে না, কারণ এরা দুইটাই হচ্ছে হার্ট রেট কমায় এবং পেশেন্টের সিভিয়ার ব্রাডিকার্ডিয়া হইতে পারে। তাহলে বিটা ব্লকার এবং রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুইটা একসাথে ইউজ করা কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমরা রেট কন্ট্রোল করলাম। আর কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা রিদম কন্ট্রোল করতে পারি? যদি পেশেন্টের কোনো ট্রিটেবল আন্ডারলাইং কজ থাকে, অথবা ট্রবলসাম সিমটমস থাকে, অথবা যদি ইয়ং পেশেন্ট থাকে এবং কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে, তাহলে এই কন্ডিশন গুলাতে আরেকটা হচ্ছে লেস দেন 3 মান্থস যে ডিউরেশন হয়, তাহলে এই কন্ডিশন গুলাতে আমরা চাইলে পেশেন্টের রিদম কন্ট্রোল করতে পারি। রিদম কন্ট্রোল করার জন্য আমাদের আবার দেখতে হবে ডিউরেশনটা, যে পেশেন্টের এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডিউরেশনটা কতক্ষণ। যদি লেস দেন 48 আওয়ার্স হয়, সেক্ষেত্রে আমরা কি করবো ইমিডিয়েট কার্ডিওভার্সন করবো। কার্ডিওভার্সন করার জন্য আমাদের হাতে অপশন আছে দুইটা। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। আমি ইউজুয়ালি ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনটা করে থাকি। ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনের জন্য আমাদের আবার অপশন আছে দুইটা। একটা হচ্ছে আইভি ফ্লেকেনাইড আর একটা হচ্ছে আইভি অ্যামোডারন। যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে বা ইসচেমিক হার্ট ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা চয়েস করবো অ্যামোডারন। আর যদি পেশেন্টের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ইসচেমিক হার্ট ডিজিজ না থাকে, সেক্ষেত্রে চয়েস করবো আইভি ফ্লেকেনাইড। এখন কোন একটা পেশেন্ট আসলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে, যার ডিউরেশন জানা নাই অথবা 48 আওয়ার্সের বেশি হয়ে গেছে, এই পেশেন্টকে যদি আমরা রিদম কন্ট্রোল করতে চাই, তাহলে পেশেন্টকে 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে আগে। অ্যান্টিকোয়াগুল্যান্ট দেওয়ার পরে আমরা হচ্ছে কার্ডিওভার্সন করবো। এরপরে আবার 3 মাস অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, কোন একটা পেশেন্ট আসছে যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মোর দ্যান 48 আওয়ার্স অথবা ডিউরেশন জানা নাই, এই পেশেন্টকে রিদম কন্ট্রোল করতে হলে কি প্রসিডিউর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে। এরপরে কার্ডিওভার্সন করার পরে আরো 3 মাস অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে। এটা পরীক্ষার কোশ্চেন আসে। এর পাশে থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে স্ট্রোকের রিস্ক থাকে অনেক বেশি, সো এদেরকে থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস করতে হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কাদেরকে আমরা থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস করবো। তাহলে পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সেকেন্ডারি টু মাইট্রাল ভালভ ডিজিজ হয়, তাহলে তাদেরকে অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে। আর যদি মাইট্রাল ভালভুলার ডিজিজ না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো চার্ট ভাস স্কোরিং করবো।
নিচে স্কোরিংটা দেওয়া আছে, চার্ট বা স্কোরিং। এটা হচ্ছে নন ভালভুলার এএফ এর জন্য। এই স্কোরিং করে যদি মেল পেশেন্টের ক্ষেত্রে 1 বা 1 এর বেশি স্কোর হয় আর ফিমেলদের ক্ষেত্রে 2 বা 2 এর বেশি স্কোর হয়, তাহলে তাদেরকে অ্যান্টিকোয়াগুল্যান্ট দেওয়া লাগবে। অ্যান্টিকোয়াগুল্যান্টের ক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। এর মধ্যে আছে ফ্যাক্টর 10 ইনহিবিটর যেমন রিভারক্সাবান, এপিক্সাবান বা এডোক্সাবান। আর একটা হচ্ছে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর যেমন ডেবিগেট্রা। তাহলে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্টে কি কি অ্যাডভান্টেজ আছে এটা অনেক সময় পরীক্ষার কোশ্চেনে আসে। তাহলে এটা হচ্ছে ওয়ালফেনের মতোই সেম ইফেক্টিভ। এটা হচ্ছে ইন্ট্রাক্রেনাল হেমোরেজ বা রিস্ক কম, ইউজুয়ালি মনিটরিং লাগে না, আর হচ্ছে ড্রাগ অ্যান্ড ফুড ইন্টারাকশন কম। তাহলে অ্যাডভান্টেজ অফ ড্রাগ বা ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পাশে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলোকে রিভার্স করা যায় কোন কোন এজেন্ট দিয়ে। তাহলে ইডারুসিজুমাব এটা হচ্ছে ড্যাবিগেট্রানের ইফেক্ট রিভার্স করা যায়। আর এন্ডেক্সানেট আলফা এটা হচ্ছে অ্যাবিক্সাবান বা এবং রিভারক্সাবান, এদের ইফেক্টকে রিভার্স করার জন্য ইউজ করা যেতে পারে। তাহলে এই সবগুলো পয়েন্টই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর চার্ট বা স্কোরিং এটা মুখস্থ করা লাগবে। এসভিটি, তাহলে এসভিটি ক্ষেত্রে আমরা বলছিলাম এখানে ক্যারেক্টারিস্টিক যে ইসিজি ফাইন্ডিংস এটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে এক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্সটা থাকবে 120 মিলিসেকেন্ডের কম। এসভিটি অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে প্রিন্সিপাল 3 টাইপ হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রাল টেকিকার্ডিয়া, অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট টেকিকার্ডিয়া, আর হচ্ছে অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়া। তাহলে আলাদা করে খুব বেশি মনে থাকলো আমরা কমন গুলো পড়ে রাখতে পারি। এভিএনআরটি এগুলোর ক্ষেত্রে কি থাকবে, রেগুলার ট্যাকিকার্ডিয়া থাকবে অ্যারাউন্ড 120 টু 240 বিটস পার মিনিট। পেশেন্টের র্যাপিড ভেরি ফোর্সফুল রেগুলার হার্টবিট থাকবে, সাথে পেশেন্টের চেস্ট ডিসকমফোর্ট, লাইট হেডনেস অ্যান্ড ব্রেথলেসনেস থাকতে পারে। পেশেন্টগুলো অনেক সময় পলিউরিয়া থাকতে পারে ডিউ টু রিলিজ অফ অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। ইসিজি করলে আমরা কি পাবো, ট্যাকিকার্ডিয়া উইথ নরমাল কিউআরএস কমপ্লেক্স। অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রাল ট্যাকিকার্ডিয়া আর এভিএনআরটি দুইটা ক্ষেত্রে অলমোস্ট পেশেন্টের সিমটমসগুলো ইউজুয়ালি সেমই থাকে। এভিএনআর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে, ইনিশিয়াল ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে আমরা ক্যারোটিড সাইনাস প্রেসার বা ক্যারোটিড সাইনাস ম্যাসেজ এবং ভালসালভা ম্যানোভার করতে পারি। এটা করলে দেখা যায় অনেক সময় এভিএনআরটিটা সাবসেট করতে পারে। যদি এটাতে কাজ নয় সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল অপশন হবে আইভি অ্যাডিনোসাইন। তাহলে এটাও কিন্তু একবার পরীক্ষায় কোশ্চেন আছে। তাহলে এরকম একটা কোশ্চেন পরীক্ষা দিতে পারে, কোন একটা পেশেন্ট আসছে পালপিটেশন, চেস্ট ডিসকমফোর্ট, শর্টনেস অফ ব্রেথ নিয়ে, ইসিজি করে দেখা গেছে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্টে ক্যারোটিড সাইনাস প্রেসার দেওয়া হয়েছে বা ক্যারোটিড সাইনাস ম্যাসেজ করা হয়েছে, ভালসার ম্যানোভার করা হয়েছে, করার পর পেশেন্টের সিমটমস ইমপ্রুভ করা নাই, দেন হচ্ছে আমাদের ফার্স্ট লাইন মেডিকেশন কি দিব, তার অ্যান্সার হবে আইভি অ্যাডিনোসাইন। এখন কোনো পেশেন্ট যদি আইভি অ্যাডিনোসাইন কন্ট্রাইন্ডিকেট থাকে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেক্ষেত্রে আমরা কি করবো, আইভি রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ভেনাপামিল ইউজ করবো। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর কোনো পেশেন্ট যদি রিকারেন্ট এসবিটি হয় সেক্ষেত্রে ক্যাথেটার অ্যাবলেশন করবো। তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ক্যারোটিড সাইনাস প্রেসার বা ভালসালভা ম্যানোভার, তারপরে কাজ না হলে আইভি অ্যাডিনোসাইন, আর যদি আইভি অ্যাডিনোসাইন কন্ট্রাইন্ডিকেট হয় সেক্ষেত্রে আইভি ভেরাপামিল, আর রিকারেন্ট এসবিটি হলে সেক্ষেত্রে হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন করবো। তাহলে প্রত্যেকটা পয়েন্টই পরীক্ষা সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট। এর পাশে অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, তাহলে এই ক্ষেত্রে কি হয়, একটা অ্যাবনর্মাল ব্যান্ড অফ কন্ডাক্টিং টিস্যু থাকে যেটা কানেক্ট করে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলকে। তাহলে নর্মালি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যে কার্ডিয়াক ইম্পালসটা যায়, এটা যায় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে। আর এভিআরটি পেশেন্টগুলো কি থাকে, এই অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের মাঝে একটা অ্যাবনর্মাল ব্যান্ড থাকে বা একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। অ্যাক্সেসরি পাথওয়ে থাকলে সমস্যাটা কি হয়, নর্মালি যখন এভি নোড দিয়ে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ইম্পালসটা যায় তখন কিছুটা ডিলে হয়, যে ডিলেটা আমরা পাই হচ্ছে পিয়ার সিগমেন্ট হিসেবে। এখন যদি পেশেন্টের একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে তাহলে কি হবে, এই ডিলেটা হবে না, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে পালসটা খুবই দ্রুত চলে যাবে। এই ক্ষেত্রে কি হবে, পিয়ার ইন্টারভ্যালটা
শর্টেনিং হবে। আর কি হবে, একটা স্লার্ড ইনিশিয়াল ডিপ্লেশন থাকবে কিউআরএস কমপ্লেক্সে, এটাকে বলতে হবে ডেল্টা ওয়েভ। তাহলে এভিআরটি ফিচার কি, একটা হচ্ছে শর্ট পিয়ার ইন্টারভাল আর একটা হচ্ছে ডেল্টা ওয়েভ। এই ফাইন্ডিংস এর সাথে যদি পেশেন্টের সিমটমস থাকে তখন এটাকে একসাথে বলা হয় ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম বা ওল্ড পার্কিনসন হোয়াইট সিনড্রোম। তাহলে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের সিমটমস থাকবে, ইসিজি করলে আমরা দেখবো পিয়ার ইন্টারভেলটা শর্ট আর হচ্ছে ডেল্টা ওয়েভ পাবো। এক্ষেত্রে ট্রিটমেন্ট সেম, পেশেন্টকে আমরা ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালস ম্যানুভাল করবো, এরপরে কাজ না হলে আইভি অ্যাডিনোসাইন দিব। আর এই ক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোফাইল্যাকটিক অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস। তাহলে এটা একবার পরীক্ষা কোশ্চেন আসলো যে এভিআরটির ক্ষেত্রে আমরা প্রোফাইল হিসেবে কি ইউজ করতে পারি। তাহলে এখানে ইউজ করা হয় ফ্লেকানাইড অ্যান্ড প্রোপাফেনন। আর কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে ডিগক্সিন অ্যান্ড ভেরাপামিল। তাহলে ডিগক্সিন এবং ভেরাপামিল এই ড্রাগগুলো কাজ করে হচ্ছে এভি নোডে, এরা হচ্ছে এভি নোডাল ব্লক করে। তাহলে এভিআরটির পেশেন্টগুলোর ক্ষেত্রে এমনিতে একটা এক্সেসরি পাথওয়ে আছে, এরপরে যদি আবার এভি নোডকে ব্লক করে দেওয়া হয় তাহলে কি হবে, এই এক্সেসরি পাথওয়ে গুলোতেও রিফ্লেক্টিভ পিরিয়ডটা কমে যাবে এবং পেশেন্টের যে অ্যারিথমিয়া এটা আরো অ্যাগ্রাভেট করবে। এর পাশে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাহলে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে এসভিটি, এখন পড়বো হচ্ছে ভিটি। তাহলে ভিটি ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে, অ্যাকিউট এমআই, ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ বা কার্ডিওমায়োপ্যাথি পেশেন্টগুলোর ক্ষেত্রে। এগুলো পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এসভিটি মতো ট্যাকিকার্ডিয়া পাবো, বাট কিউআরএস কমপ্লেক্সটা হবে ব্রড অ্যান্ড অ্যাবনর্মাল। তাহলে এসভিটি ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম ন্যারো কমপ্লেক্স অথবা নর্মাল কিউআরএস কমপ্লেক্স, আর ভিটির ক্ষেত্রে আমরা পাবো ব্রড কিউআরএস কমপ্লেক্স। এটা তো এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনটা যেহেতু বড়, এটা না জেনে শুধু জাস্ট ফাইন্ডটা জানলে হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, হোয়েন দেয়ার ইজ ডাউট ইট ইজ সেফার টু ম্যানেজ দ্য প্রবলেম অ্যাজ ভিটি। তাহলে ভিটিটা যেহেতু বেশি সিগনিফিকেন্ট বা বেশি ইমার্জেন্সি, সো অনেক সময় যদি ইসিজি দেখে আমরা এসবিটি ভিটি আলাদা না করতে পারি তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেক্ষেত্রে আমরা ভিটি হিসেবে আগে ট্রিটমেন্ট করবো। তাহলে এসবিটি ট্রিটমেন্ট না করলেও দেখা যায় তেমন মেজর কোনো কমপ্লিকেশন হবে না, বাট ভিটি ট্রিটমেন্ট না করতে পারলে পেশেন্টের কমপ্লিকেশন হবে অনেক বেশি, অনেক পেশেন্টের ডেথ হতে পারে। সো কোনো সময় যদি এসবিটি বা ভিটিতে কনফিউশন লাগে, ট্রিটমেন্ট পারপোজে ভিটি হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। এর পাশে ইডিও ভেন্ট্রিকুলার রিদম বা স্লো ভিটি, তাহলে এগুলোর ক্ষেত্রে ইসি দেখে অনেক সময় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মতো দেখা যায়, ইউজুয়ালি পাওয়া যায় ডিউরিং রিকভারি ফেজ অফ এমআই। তবে এক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে, এক্ষেত্রে হার্ট রেটটা থাকবে বিলো 120 বিটস পার মিনিট। ইডিওভেন্ট্রিকুলার রিদমের সিগনিফিকেন্স হচ্ছে এটা ইন্ডিকেট করে পেশেন্টের রিকভারি হচ্ছে, এবং এটা হচ্ছে একটা গুড সাইন ফর এমআই পেশেন্ট, and this is self-limiting and asymptomatic and do not require any treatment. এবার সে ভিটির ম্যানেজমেন্ট, তাহলে ভিটি পেশেন্ট যদি হিমোডিনামিক্যালি আনস্টেবল থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি লেস দেন 90 মিলিমিটার মার্কারি হয়, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হবে সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন। তাহলে আমরা যে কার্ডিয়াক অ্যারিথমিয়াগুলো পড়তেছি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যদি পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়, আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস থাকে সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন। আর যদি পেশেন্টটা স্টেবল হয়, অ্যারিথমিয়া ওয়েল টলারেটেড হয়, সেক্ষেত্রে আমরা চয়েস করবো আইভি অ্যামোডারন। আর পেশেন্টের প্রোফাইলেক্স হিসেবে আমরা ইউজ করতে পারি বিটা ব্লকার। কোনো পেশেন্টের যদি পোর লেফট ভেন্ট্রিকুলার ফাংশন থাকে বা ভিটির সাথে যদি হার্ট ফেলার থাকে, সেক্ষেত্রে আমরা আইসিডি ইউজ করতে পারি। আর যদি কোনো পেশেন্টের রেজিস্ট্যান্ট থাকে ভিটি, কোনো তার ফাংশনের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, অথবা যদি নর্মাল হার্টের ভিটি থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের চয়েস হবে ক্যাথেটার অ্যাবলেশন। এরপর একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, ফিচার্স মোর ইন কিপিং উইথ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে এসবিটি এবং ভিটি ইসিজি দেখে অনেক সময় কনফিউশন হতে পারে, সেক্ষেত্রে কি কি ফিচার পাইলে আমরা ভিটি বেশি চিন্তা করবো। তাহলে কোনো একটা পেশেন্ট যদি এমআই হিস্ট্রি থাকে, ইসিজিতে যদি আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন পাই, ক্যাপচার বিট বা ফিউশন বিট পাই, এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, ভেরি ব্রড কিউআরএস কমপ্লেক্স মোর দ্যান 140 মিলিসেকেন্ড, অথবা ক্যারোটিড সাইনাস মেসেজ বা আইভিআরএম সাইনাস যদি কোনো রেসপন্স না করে,
তাহলে এই ফিচারগুলো থাকলে আমাদের এটা ভিটির পক্ষে বেশি সাজেস্টিভ। ক্যাপচার বিট এবং ফিউশন বিট। তাহলে ভিটির ক্ষেত্রে আমরা বললাম কি কিউআরএস কমপ্লেক্স থাকবে ওয়াইড এবং বিজারি প্যাটার্নে। কারণ এখানে কি হয়, অ্যাট্রিয়া থেকে যে ইম্পালস গুলো নর্মাল হাঁটে, অ্যাট্রিয়া থেকে ইম্পালস গুলা এভি নোড দিয়ে পাস করে এসে ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করে। ভিটির ক্ষেত্রে কি হয়, এখান থেকে যে ইম্পালসের যে অরিজিনটা এটা হয় ভেন্ট্রিকুলার টিস্যু থেকে। সো এই ক্ষেত্রে যেহেতু ভেন্ট্রিকুলার টিস্যু থেকে অরিজিন হচ্ছে এবং নর্মাল কন্ডাকশন সিস্টেম দিয়ে এটা স্টিমুলেট হচ্ছে না, সো এই ক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্সটাকে ওয়াইড এবং বিজারি প্যাটার্নে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এসএ নোড থেকে যে ইম্পালস আসছে সেটা ভেন্ট্রিকলকে নর্মাল যে হার্টের মতো এটার মতো কন্ট্রাক্ট করতে পারে। সেক্ষেত্রে এই যে ওয়াইড বিজারি প্যাটার্ন কিউআরএস কমপ্লেক্স এর মাঝখানে হঠাৎ করে একটা নর্মাল কিউআরএস কমপ্লেক্স পাওয়া যেতে পারে। এই নর্মাল যে কিউআরএস কমপ্লেক্স এটাকে বলা হয় ক্যাপচার বিট। তার মানে ভেন্ট্রিকলটা এসএ নোড থেকে যে ইম্পালস আছে সেটাকে ক্যাপচার করতে পারছে। আর ফিউশন বিট হচ্ছে অ্যাট্রিয়া থেকে এসএ নোড থেকে যে ইম্পালসটা আসছিল, এই ইম্পালস আর ভেন্ট্রিকল থেকে যে ইম্পালসটা অরিজিন হচ্ছে এই দুইটা মিলে একটা কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্স তৈরি করতে পারে। যে কিউআরএস কমপ্লেক্সটা নর্মাল কিউআরএস এর মতো ন্যারো না, আবার ভিটের মতো এত বেশি ওয়াইডও না, এর মাঝামাঝি একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি করতে পারে, এটাকে বলে ফিউশন বিট। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসিশন থাকে বা ক্যাপচার বিট বা ফিউশন বিট থাকে, দিজ আর দ্য প্যাথোগনোমিক সাইন অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে এই দুটো হচ্ছে পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসি টর্সাডিস দ্য পয়েন্টিস। তাহলে এটা হচ্ছে এক ধরনের পলিমরফিক ভিটি এবং এটা ডেভেলপ করে অ্যাজ এ কমপ্লিকেশনস অফ প্রলং কিউটি ইন্টারভাল। তাহলে কিউটি ইন্টারভাল প্রলং এর ব্যাকগ্রাউন্ড যদি পলিমরফিক ভিটি ডেভেলপ হয় সেটাকে আমরা বলছি টর্সাডিস দ্য পয়েন্টিস। এক্ষেত্রে ইসিজি ফাইন্ডিংস কি হওয়া যাবে, র্যাপিড ইরেগুলার কমপ্লেক্স দ্যাট সিম টু টুইস্ট অ্যারাউন্ড বেসলাইন অ্যাজ মিন কিউআরএস অ্যাক্সিস চেঞ্জেস। তাহলে এক্ষেত্রে যে কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে এগুলো মরফোলজি দেখা যায় কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, এটা হলো পলিমরফিক ভিটি এবং এদেরকে দেখলে এটা মনে হবে যে এদের অ্যাক্সিসটাও চেঞ্জ হইতেছে। Arrhythmia is usually non-sustained and repetitive but may degenerate into ventricular fibrillation. তাহলে টসিডিস দ্য পয়েন্টগুলো পেশেন্টগুলো অনেক ভিএফ ডেভেলপ করতে পারে, পেশেন্টগুলো সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ম্যানেজমেন্ট হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম। আর যদি কোনো পেশেন্টের এক্সট্রিম কিউটি ইন্টারভাল প্রলংশন থাকে, কিউটিটা যদি মোর দ্যান 500 মিলি সেকেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের চয়েস হবে ইমপ্ল্যান্টেবল ডিফিব্রিলেটর। এখানে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম বা আইভি ম্যাগনেসিয়াম সালফেট। কজেস অফ লং কিউটি সিনড্রোম অ্যান্ড টর্সাডিস পয়েন্টিস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া অ্যান্ড হাইপোক্যালসেমিয়া। তাহলে এগুলো হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ড্রাগস কজগুলা। ড্রাগস কজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোটালল অ্যান্ড অ্যামায়োডারোন, তারপর হচ্ছে ডিসোপাইরামিড অ্যান্ড ফ্লেকেনাইড, এমিটিপ্টাইলিন অ্যান্ড আদার টিসি অ্যান্টিডিপ্রেসেন্ট, ক্লোরপ্রোমাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন। আর সব থেকে বেশি যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে ইরাইথ্রোমাইসিন অ্যান্ড আদার ম্যাক্রোলাইডস। তাহলে ম্যাক্রোলাইডস ড্রাগস যেগুলো আছে এগুলা কিউটি প্রলংশন করতে পারে এবং অ্যান্টিবায়োটিকগুলো যেহেতু কমনলি ইউজ করা হয় এগুলো পরীক্ষায় বেশি আসে। এর পাশে ব্রুগাডা সিনড্রোম। তাহলে এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার যেটা প্রেজেন্ট করে পলিমরফিক ভিটি নিয়ে এবং এটা অনেক সময় সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। এক্ষেত্রে মিউটেশনটা হয় SCN5 এ জিনে হুইচ এনকোডস সোডিয়াম চ্যানেল। তাহলে এখানে মেইন প্রবলেম থাকে সোডিয়াম আয়ন চ্যানেলে। ইসিজি করলে আমরা পাবো রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এর সাথে লিড V1 এবং V2 তে ST এলিভেশন থাকে। ট্রিটমেন্ট হচ্ছে ইমপ্ল্যান্টেবল ডিফিব্রিলেটর। এরপর আসি ইউজেস, ডোজেস অ্যান্ড সাইড ইফেক্টস অফ অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস।
তাহলে ক্লাস 1, 2, 3, 4 এটা পরে একটা ক্লাসিফিকেশন আসতেছে। এখান থেকে যেহেতু অনেক বড় বক্স সবকিছু পড়ে মনে রাখা কঠিন। এখান থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যামাইডালন, যেটা ক্লাস 1, 2, 3 এবং ক্লাস 4 সবগুলোকে রিপ্রেজেন্ট করে। অ্যামাইডালের অ্যাডভার্স ইফেক্ট গুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরা ফটোসেন্সিটিভিটি, স্কিন ডিসকালেশন করতে পারে, কর্নিয়াল ডিপোজিশন করতে পারে, থাইরয়েড ডিসফাংশন, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুইটাই করতে পারে, অ্যালভিলাইটিস করতে পারে, পালমোনারি ফাইব্রোসিস করতে পারে, জিআই আপসেট করতে পারে, হেপাটোটক্সিসিটি করতে পারে, হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি, টর্সারিস ডাকওয়ান্টিস করতে পারে এবং পোটেনসিয়েশন অফ ডিগক্সিন অ্যান্ড ওয়ারফেরিন। তাহলে সবগুলো অ্যাডভার্স ইফেক্টই পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আসি ভেরাপামিল। তাহলে এটার আগে আমরা বললাম যে এটা সেকেন্ড লাইন ড্রাগস ফর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেট কন্ট্রোল। এছাড়া এসভিটি ট্রিটমেন্টও আমরা ইউজ করতে পারি যদি অ্যাডিনোসাইনের রেসপন্স না করে বা কন্ট্রাইন্ডিকেটেড হয়। অ্যাডভান্স আছে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, হাইপোটেনশন এন্ড ব্র্যাডিকার্ডিয়া। পরীক্ষায় বেশি আসে ভেরাপামিল অ্যাডভান্স কনস্টিপেশন। হুইচ ড্রাগস কজেস কনস্টিপেশন, এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। দিস শুড নট বি ইউজড ইন কনজাংশন উইথ বিটা ব্লকার, এটা আমরা পড়ছি, কারণ দুইটা মিলে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, কমপ্লিট হার্ট ব্লক করতে পারে। এরপর সেই অ্যাডিনোসাইন, তাহলে অ্যাডিনোসাইন ডোজ হচ্ছে ইনিশিয়ালি 3 মিলিগ্রাম দিব, তারপরে রেসপন্স থাকলে 6, তারপরে 12, ডাবল করে করে দিব। ইউজুয়ালি এসবিটে ইউজ করা হয়। And mechanism of action পরীক্ষার কোশ্চেন আসে, this binds to A1 receptor in conducting tissue and causes transient AV block. কন্টেন্ট অ্যাডভার্স ইভেন্টের মধ্যে আছে ফ্ল্যাশিং, ডিসপ্নিয়া এন্ড চেস্ট পেইন পরীক্ষায় আসে। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে অ্যাজমা। আর অ্যাডিনোসাইনের ইফেক্ট হচ্ছে পোটেনসিয়েশন হয় ডাইপাইরিডামল ড্রাগ ইউজ করলে, আর ইনহিবিশন হয় থিওফাইলিন এন্ড আধা জ্যান্টিন ইউজ করলে। এটা অনেক সময় পরীক্ষার কোশ্চেন আসে। ডিগক্সিন অ্যাডভার্স আলাদা একটা বক্স আছে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিআই ডিস্টারবেন্স এন্ড হচ্ছে জ্যান্থোপসিয়া। তাহলে এগুলো হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স করে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যাডমেটিক ড্রাগ পরীক্ষায় খুব কমনলি আসে। 4টে ক্লাসে ভাগ করে আছে, ক্লাস 1, 2, 3, 4। ক্লাস 1 এর মধ্যে আছে সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্লাস 2 তে বিটা ব্লকার, আর ক্লাস 4 এ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল এন্ড ডিলটিয়াজিম। বিটা ব্লকার গুলোর নাম আমরা সবাই জানি। ক্লাস 1 এর মধ্যে আবার ভাগ করা হয়েছে, কিছু ড্রাগ আছে এগুলো অ্যাকশন পোটেনশিয়াল প্রলঙ্গেশন করে, কিছু আছে শর্টেন করে, আর কিছু আছে কোনো ইফেক্ট নাই। তাহলে এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতাম, সেটা হচ্ছে QDLMFP। এটা আমাদেরকে কোচিং শিখাইছিল, কেদে এলাম ফুপিয়ে। তাহলে কেদে হচ্ছে QRD, এলাম হচ্ছে LRM, ফুপি হচ্ছে FRP। প্রথম দুইটা করে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল প্রলঙ্গেশন, দ্বিতীয়টা করে শর্টেনিং, আর তৃতীয়টাতে কোনো রোল নাই। তাহলে তিনটা আলাদা আলাদাভাবে পরীক্ষা কোশ্চেন আসে। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস কজেস প্রলঙ্গেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, তারপর কোনগুলো শর্টেনিং করে, কোনগুলো কোনো রোল নাই। এরপর ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যাডমেটিক ড্রাগস বেসড অন সাইট অফ অ্যাকশন। সবগুলো পড়তে ভালো ভালো মনে থাকলে শুধু এভি নোটটা এগুলো পড়বেন। ABCD তে মনে রাখা যায়। এতে অ্যাডিনোসাইন, বিতে বিটা ব্লকার, সিতে ক্যালসিয়াম ব্লকার, ডিতে ডিগক্সিন। তাহলে এই ড্রাগ গুলো হচ্ছে অ্যাট্রোভেন্ট্রিকুলার রিএন্ট্রাল টেকারিয়া বা AVRT তে কন্ট্রাইন্ডিকেটেড, বিশেষ করে ভেরাপামিল, ডিগক্সিন এগুলা। এরপর রেসপন্স টু ইন্ট্রাভেনাস অ্যাডিনোসাইন। তাহলে অ্যাডিনোসাইন কি করে, এসবিটি পেশেন্ট গুলোর ক্ষেত্রে টার্মিনেশন করে, আর এফ অ্যাট্রিয়াল ফ্ল্যাটার বা অ্যাট্রিয়াল টাইগেরা এগুলোতে কি করে, ট্রানজিয়েন্ট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক করে, এবং এগুলা ইসিজি ফাইন্যান্সটা আরো বেশি প্রমিনেন্ট বা আরো বেশি ক্লিয়ারলি বোঝা যায়। আর ভিটির ক্ষেত্রে এর কোনো রোল নাই। তাহলে আইভি অ্যাডিনোসাইন আমাদের একটা ডায়াগনোসিসে হেল্প করতে পারে। যদি রেসপন্স ভালো হয় তাহলে এসবিটি, আর যদি কোনো রেসপন্স না করে তাহলে সেটা হচ্ছে ভিটি। এবার ডিগক্সিন টক্সিসিটি। তাহলে ডিগক্সিন টক্সিসিটি কি কি ফিচার্স পাওয়া যায়, এটা পরীক্ষায় কোশ্চেন আসে। বিশেষ করে বিভিন্ন ধরনের এরিথমিয়া পাওয়া যেতে পারে, যেমন ভেন্ট্রিকুলার বাইজেমিনি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ফিব্রিলেশন, ব্র্যাডিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ ভেরিয়েবল ব্লক, মাল্টিপল ভেন্ট্রিকুলার এক্টোপিক্স।
এছাড়া জিআইটি ডিস্টারবেন্স যেমন অ্যানেকশন, নসা, ভমিটিং, ডায়রিয়া, অল্টার্ড কালার ভিশন, জ্যান্থোসিয়া। পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল্টার্ড কালার ভিশন, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ ভ্যারিয়েবল ব্লক। এবার সেই ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন আমরা এর আগে পড়ে আসছিলাম। ইউজ করি কোথায়? ইউজুয়ালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং ভিটিতে ইউজ করি। যে শকটা ডেলিভার করা হয় এটা দেওয়া হয় ইমিডিয়েটলি আফটার আরওএফ। এটা একটা পরীক্ষার কোশ্চেন আসে। যদি কোনো পেশেন্টের টি ওয়েভের উপর এটা পড়ে তাহলে এটা আসলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন প্রভোগ করতে পারে। ডিপ ফিব্রিলেশন দরকার নাই, টেম্পোরারি পেসমেকার। তাহলে পেসমেকার ইসিজি করলে আমরা কি পাবো? একটা হচ্ছে পেসিং স্পাইক পাবো, আর হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা হবে ব্রড কিউআরএস কমপ্লেক্স। এই দুটো মনে রাখলে হবে। পার্মানেন্ট পেসমেকার দরকার নেই, আমরা অলরেডি পড়ছি কিছু ইন্ডিকেশন, এটা জানলে হবে। ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইসিডি আমরা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন হিসেবে ইউজ করতে পারি, আর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনে। প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে কোনো পেশেন্টের যদি এমআই থাকে সাথে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন লেস দেন 30% হয়, অথবা মাইল্ড টু মডারেট সিমটোমেটিক হার্ট ফেলার অন অপটিমাল ড্রাগ উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন লেস দেন 35%, অথবা যদি কোনো পেশেন্টের লং কিউটি চিহ্ন থাকে, কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ব্রুগার সিনড্রোমে ইউজ করা যায়। সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে কোনো পেশেন্টের আগে ভিএফ বাই ভিটি হয়ে গেছে বাট কোনো ট্রানজিয়েন্ট বা রিভার্সিবল কজ নাই। আরেকটা হতে পারে ভিটি উইথ হেমোডাইনামিক কম্প্রোমাইজ অর সিগনিফিকেন্ট লেফট ভেন্ট্রিকুলার ইম্পেয়ারমেন্ট, ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 35%। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যাদের ক্ষেত্রে এখনো কোনো এডমিয়া হয় না, আর সেকেন্ডারি হচ্ছে যাদের অলরেডি একটা ভিটি বা ভিএফ হয়ে গেছে তাদের জন্য। কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, এটা ইন্ডিকেশন হচ্ছে মডারেট টু সিভিয়ার হার্ট ফেলার গ্রেড 3 or 4, সাথে পেশেন্টের সাইনাসিস উইথ লেফট ভেন্ট্রিকুলার লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে হবে, আর লেফট ভেন্ট্রিকুলেশন ফ্র্যাকশন 35% আর লেস হতে হবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকটা। তাহলে হার্ট ফেলার পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ইসিজিটা ইম্পর্টেন্ট। যদি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে, তাতে ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, গ্রেড 3 or 4 হার্ট ফেলার, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি ইউজ করতে পারি। এন্ড ফাইনালি হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটার অ্যাবলেশন থেরাপি। তাহলে ক্যাথেটার অ্যাবলেশন থেরাপি এটা ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ এসবিটি, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, ভিটি ইন স্ট্রাকচার ইন নর্মাল হার্ট। এছাড়া আমরা ইউজ করতে পারি রিফ্র্যাক্টরি ভিটি পেশেন্টের ক্ষেত্রে যদি ভেন্ট্রিকুলার স্কার বা স্ট্রাকচারাল ডিজিজ থাকে, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্রিভেনশন করার জন্য ইউজ করতে পারি। তাহলে আমাদের এগুলো ছিল আজকের মেইন টপিক। এর মধ্যে কয়েকটা ইসিজি একটু আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ফার্স্ট ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকে থাকবে একটাই প্রবলেম, সেটা হচ্ছে পিআরটা প্রোলঙ্গেশন থাকবে। প্রত্যেকটা যদি দেখেন পিআরটা প্রোলঙ্গেশন, কিন্তু এখানে কোনো ব্রড বিট থাকবে না, প্রত্যেকটা পি এর পরে একটা কিউআরএস কমপ্লেক্স আছে। এবার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে আমরা একটা হচ্ছে মোবিটস টাইপ 1, যেখানে কি হবে পিআরটা আস্তে আস্তে প্রোলঙ্গেশন হবে। তাহলে এখানে পিআরটা শর্ট, তারপরটা একটু প্রোলং, তারপরটা আরো বেশি প্রোলং, এরপরে পিএ ওয়েভের পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, এরপর আবার শর্ট পিআর, একটু বাড়ছে পিআর, এরপর পিআর প্রলঙ্গেশন হয়েছে, এরপরে পিএর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। তার মানে আস্তে আস্তে পিআরটা ইন্টারভ্যালটা বাড়তে থাকবে, এরপরে হঠাৎ করে দেখা যাবে একটা পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স আসে নাই, এরপরে সাইকেলটা একেবারে রিপিট করতে থাকবে। এটা হচ্ছে মোবিটস টাইপ 1। মোবিটস টাইপ 2 এর ক্ষেত্রে পিআর ইন্টারভ্যালটা ফিক্স থাকে, বাট সাডেনলি দেখা যাবে কোনো একটা পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, পিআর ফিক্সড, পিআর ফিক্সড, এখানে পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, এটারও পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। যদি এরকম হয় যে পিআর ইন্টারভ্যালটা ফিক্সড আছে, মাঝে মাঝে কোনো কোনো
পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আর কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এখানে পি এর সাথে কিউআরএস কমপ্লেক্সের কোনো রিলেশন নাই। এখানে দেখেন পি এর পরে কিউআরএস কমপ্লেক্স, এখানে পি এর পরে নাই, এখানে আবার একটু বড় ইন্টারভাল, এখানে নাই, এখানে নাই, এখানে বড় ইন্টারভাল। তাহলে এখানে দুইটা জিনিস থাকবে, পি এর সাথে কিউআরএস এর কোনো রিলেশন থাকবে না, বাট প্রত্যেকটা পি গুলো থাকবে হচ্ছে রেগুলার। রেগুলার পি ওয়েভ আছে, আবার কিউআরএস গুলো থাকবে রেগুলার। মানে এটা ইন্ডিকেট করতেছে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুইটার মতো আলাদা আলাদা করে বিট করতেছে। তাহলে পি এর রেট গুলো আছে পি এর মতো রেগুলারলি, আর কিউআরএস কমপ্লেক্স গুলা এগুলো আছে নিজের মতো রেগুলার, বাট পি এর সাথে কিউআরএস এর কোনো ফিক্স কোনো রিলেশনশিপ নাই। এটাকে বলা হচ্ছে কমপ্লিট বা থার্ড ডিগ্রি এভি ব্লক। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন টপিকস। তাহলে আজকে যে টপিকস গুলো ছিল এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, যেগুলা বিশেষ করে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, তারপর হচ্ছে এসভিটি, ভিটি, আর হচ্ছে হার্ট ফেলারের মেকানিজমস গুলা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে।